প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডক্টর সায়ন্ত সাখাওয়াত, রয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি। আপনাদের দুজনকেই স্বাগত। ধন্যবাদ আপনাকে। শরীফ উসমান হাদির কাছে শুরুতে যাই। আমরা এই টকশোতে আসার আগে ডক্টর সায়ন্তের সঙ্গে আলাপ করছিলাম। উনি বলছিলেন, ওনাকে আমি জিজ্ঞাসা করছিলাম কি অবস্থা দেশ ও জাতির। উনি বললেন যে অনেকটা ঘোলাটে অবস্থা। আপনি কি বলবেন? নিশ্চয়ই, এখন তো ধরেন সামনে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনকে ভণ্ডুল করা এবং আওয়ামী লীগের মিছিলটা যেহেতু একটু একটু করে বড় হচ্ছে এবং আরো একটু সংখ্যা বাড়ছে এবং মানে এটা বড় হতে দেয়া হচ্ছে, আমি এরকম খোলামেলাই বলতে চাই, যেটা সামহাউ এটা বিভিন্ন তরফ থেকে বড় হওয়ার জন্য একটু একটু করে অ্যালাউ করা হচ্ছে বলেই এটা হতে পারছে। এখন আমাদের জায়গাটা হলো মানে আমাদের ওই দুঃখ আফসোস করে তো খুব বেশি লাভ হবে না যে আমরা এটা করতে পারি না, ওটা করতে পারি নাই। আমি এখন যেটা মনে করি সেটা হলো জাতীয় ঐক্যমত্য কমিশন যা করছে ফাইন, এর বাইরেও অফকোর্স বিএনপি এবং জামাত ইসলামী এর হাইকমান্ডকে অন্তত প্রতিদিন একসাথে বসে একবার চা খেতে হবে, অথবা ওভার দ্য ফোন হলেও 5 মিনিট কথা বলতে হবে। কারণ এই দুইটা দল যদি পরস্পর একদম চূড়ান্তভাবে বিপরীত মুখে দাঁড়িয়ে যায় তাহলে তো বাংলাদেশ কঠিন সংকটে পড়বে। সেই সংকট এবং তার পুরো সুবিধাটা গণহত্যাকারী আওয়ামী লীগ নিবে, ফ্যাসিস্টরা নিবে। এটা তো আমরা হতে দিতে পারি না এবং এটা জাতির জন্য। আর একটা কথা যেটা বলা দরকার সেটা হলো, দেখুন আজকে জামাত ইসলামী বা অন্যান্য দল তারা যে পিআরের জন্য রাজপথে বিক্ষোভ দিচ্ছে, বিএনপি এখন পর্যন্ত বিক্ষোভে যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের বরং পরামর্শ সেটা হলো বিএনপি, জামাত ইসলামী, অপরাপর অন্যরা সবাই বাংলাদেশপন্থী অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল। তাদের একে অপরের প্রতি রাজনীতি থাকবে, এটাই তো রাজনীতি, পলিটিক্যাল বিউটি। কিন্তু আপনাদের এই পলিটিক্সটা যদি দেশবাসীকে আতঙ্কিত করে ফেলে অথবা জুলাই চূড়ান্তভাবে বাধাগ্রস্ত হয় তাহলে এর দায়ও কিন্তু আপনাদের সবাইকে নিতে হবে। প্লিজ খুবই দায়িত্বশীল আচরণ করতে হবে। সেক্ষেত্রে আমরা জামাত ইসলামীকে অনুরোধ করতে পারি যে আপনারা পিআর নিয়ে কথা বলবেন, এটা বলবার রাইট নিশ্চয়ই আপনাদের আছে। বিএনপি পলিটিক্স করবে, দিন আপনারা একটা সমঝোতে আসবেন। কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনার সময়টা যে আরো বেড়েছে, এইটা যাতে এই আন্দোলনের ফলে ক্ষতিগ্রস্ত না হয় প্লিজ। সেক্ষেত্রে আপনারা একটু মাইল্ড করা, হ্যাঁ, আর একটু প্রয়োজন আপনি জনসংযোগী বেশি করে করতে থাকা, আপনি লক্ষ লক্ষ মানুষের কাছে যান, লিফলেট দেন। কিন্তু আমার যেটা ভয় সেটা হলো যদি বিএনপি প্রচন্ডভাবে প্রেসারে পড়ে যায় এই আন্দোলনের ফলে, তখন বিএনপি তো সেও গার্ডস দেখাতে বাধ্য হবে একটা পর্যায়ে, তো তখন সেও তো রাজপথে নামবে। এখন ধরেন আমাদের আতঙ্কের জায়গা হলো আজকে জামাত একটা বড় প্রোগ্রাম করলো, ওইখানে কোনো একটা এজেন্সি বা আওয়ামী লীগের তো হাজার হাজার কোটি টাকা পড়ে আছে, তারা ওইখানে বিএনপির নাম নিয়ে একটা হামলা চালাই দিল। তো জামাত তো সেটার প্রতিরোধ করবে। এরপর এমন হবে কি যে এখনো সবার যে একটা ইউটার্ন করবার জায়গা আছে, তখন এই আওয়ামী লীগ কখনো জামাতের নাম নিয়ে বিএনপির উপরে, কখনো বিএনপির নাম নিয়ে জামাতের উপরে ওরা হামলাগুলো করে তখন এমন অস্থিতিশীল অবস্থা হইতে পারে যেটা আমাদের জন্য উদ্ধার করা এবং উত্তরণ ঘটা খুব কঠিন হতে পারে। এই জন্য আমি বলি অবশ্যই দর কষাকষি থাকবে, রাজনীতি থাকবে, কিন্তু আপনারা এটা একদম শতভাগ রাজপথে নিয়ে যায় না, বরং আপনারা আলোচনার দ্বারটা উন্মুক্ত রাখেন। শরীফ উসমান হাদি, আপনি এক জায়গায় বলেছেন যে এই যে আওয়ামী লীগের জটিকা মিছিল বের হয় সেখানে জনগণের পক্ষ থেকে যারা প্রতিহত করার চেষ্টা করে তারা বিএনপির লোক, জামাত প্রতিহত করে না। আসলে বিষয়টি কেন বলছিলেন? না, এখানে তো আসলে বাস্তবতা দুটো। একটা দেখেন যে বিএনপির তো অনেক সমালোচনা আছে, এটা আমরা বলিও। এই সমালোচনার সাথে সাথে গত 1 বছর ধরে যতগুলো জায়গায় এরকম আওয়ামী লীগ মিছিল করবার চেষ্টা করেছে, আমরা অধিকাংশ জায়গায় দেখেছি কোথাও ছাত্র দল, কোথাও যুব দল তাদেরকে ধরে পুলিশের সোপর্দ করেছে। এরপর এটার সাথে আবার যেটা, এটা আমি লেখার পরে আমাকে প্রচুর জামাতের ভাই বন্ধুরাও টেক্সট করেছে যে আপনি যে আমাদেরকে বলেন যে আমরা এই করি না, আমরা 2-3 বার চেষ্টা করার পর আমাদের ব্যাপারে যেরকম মব বাংলাদেশের সমস্ত 133 জন বুদ্ধিজীবী আমাদেরকে মববাজ বলে দাঁড় করাই দেয়, তো বিএনপি ওইটা করলো, বিএনপির সাথে তো অতটা পারে না, যে কারণে আমরা যে করি না এটা কথা ঠিক না। কিন্তু ভিজিবল কোনটা? ভিজিবল হলো আমরা দেখলাম বিএনপির ক্ষেত্রে দুটো প্যারালাল সত্য আছে, এই দুটো সত্যই আমাদের মানতে হবে। একটা হলো বিএনপির হাইকমান্ড প্রচন্ড চেষ্টা করেছে তৃণমূলের শৃঙ্খলা ফেরানোর জন্য, চাঁদাবাজি বন্ধ করার জন্য, 5000-এর অধিক বহিষ্কার করেছে, এরপর এটা টোটালি ফাংশনাল হয় নাই। এটা একটা বাস্তবতা বাংলাদেশের, কিন্তু হাইকমান্ডের ইচ্ছা ছিল। আবার যেই বিএনপি চাঁদাবাজির সাথে একটা অংশ জড়িত, সেই বিএনপির মূল কর্মীরা তারা কিন্তু আওয়ামী লীগকে কোনোভাবেই প্রশ্রয় দিতে চায় না এবং তারা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এই দুটো প্যারালাল সত্য নিয়েই আমাদেরকে আসলে থাকতে হবে, আমরা একক কনক্লুশনে টানতে পারবো না। সায়ন্ত সাখাওয়াত, জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে বা জুলাই সনদের কিছু শর্ত সাপেক্ষে বিএনপি জামাত মুখোমুখি, যেটা শরীফ উসমান হাদি বলছিলেন। এখন আমাদের প্রশ্ন হলো, যদি বিএনপি সনদে অনড় থাকে এবং জামাত বিপরীতে থাকে তাহলে কি দাঁড়াবে?
মুখোমুখি থাকতে পারে, দুইটা ভিন্ন দল, ভিন্ন আদর্শ, ভিন্ন কৌশল, ভিন্ন চাওয়া, প্রত্যেকেই চায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণ যাতে তাদেরকে দেয়। সুতরাং অনেক ইস্যু নিয়ে মুখোমুখি হতে পারে, কিন্তু আমরা চাই সেই মুখোমুখিটা আলোচনার টেবিলে হোক, সেই মুখোমুখিটা ঐক্যমত্য কমিশনে যেখানে আলাপ হচ্ছে সেখানে হোক, সেই মুখোমুখিটা দুইটা পার্টির মধ্যে ডায়ালগ হোক, তাদের নেতৃত্ব পর্যায়ে কথা হোক, সেখানে মুখোমুখি হোক, ডিবেট হোক। সেই মুখোমুখিটা যেন রাজপথে না হয়। ঐক্যমত্য কমিশন তাদের আলোচনায় 84টা বিষয়ে সব দলকে এক জায়গায় আনতে পেরেছে, যা শুরুতে এক জায়গায় ছিল না। তার মানে তাদের একটা সাফল্য কিন্তু আছে, তাদের একটা উদ্যোগ, সাফল্য, আন্তরিকতা কিন্তু আছে। তারপরও গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে, যেমন এই যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে এবং কখন হবে, আর হচ্ছে উচ্চকক্ষের পিয়ার নিয়ে, বিশেষ করে নিম্নকক্ষের পিয়ার নিতে ঐক্যমত ওরকম এজেন্ডাভুক্তই ছিল না। বলা যায় এই দুটোই প্রধান। এখন এই দুটো নিয়ে এখনো গুরুত্বপূর্ণ দুটি ইস্যুতে এখনো দূরত্ব আছে। সেই দূরত্ব কিভাবে কমানো যায় তার পথ খুঁজছে ঐক্যমত্য কমিশন। এই যে অতীতে অনেক কিছুতে তাদের মধ্যে ভিন্নমত থাকার পরও আলোচনার টেবিলে কথা বলতে বলতে এক জায়গায় আসছে, এগুলা নিয়ে অন্তত উচ্চকক্ষের পিয়ার নিয়ে একটা জায়গায় আসার সুযোগ তৈরি হতেও পারে। জুলাই সনদ নিয়ে নানান একটা জিনিস সম্ভবত জানেন, ইতিমধ্যে কিন্তু আমরা যতটুকু জেনেছি বিএনপি 50% পিয়ারে কিন্তু রাজি হয়েছে উচ্চকক্ষে। হ্যাঁ, এটা একটা পজিটিভ সাইন। 50% রাজি হয়েছে আমি যতটুকু জানি, পজিটিভ সাইন। এখন ধরেন সেই ক্ষেত্রে হ্যাঁ, এটা বলছেন, এটা ভালো একটা লক্ষণ। যদি পরীক্ষামূলক, যেহেতু আমাদের দেশে পিয়ার সিস্টেমটা নতুন, না উচ্চকক্ষে বিএনপি 50% পিয়ার নিবে আর 50% আসন প্রাপ্তির ভিত্তিতে হবে, আসন প্রাপ্তির। সেই ক্ষেত্রে প্রথম অবস্থা হিসেবে পরীক্ষামূলকভাবে যদি মনে করা হয়, পৃথিবীর অনেক দেশে কিন্তু মিক্সড পিয়ার আছে, এরকম নিম্নকক্ষেও কিন্তু মিক্সড পিয়ার আছে। সেখানে উচ্চকক্ষে যদি মনে করা হয় 50% পিয়ার ভিত্তিতে হলো আর 50% আসন প্রাপ্তির ভিত্তিতে, তাহলে ব্যবধান খুবই সামান্য থাকে আর কি। সেই হিসেবে উভয়ের সম্মান রক্ষা হইলো, যে আমার কথাও রাখছে, আমার কথাও রাখছে। হ্যাঁ, এক পক্ষ পুরা নালান ভয়েড হয়ে গেলে আর এক পক্ষ জিতে গেলে এটা একটা ফ্লো তৈরি করে তারা। সুতরাং সেটা কোনো দলের জন্য ভালো না, কোনো পক্ষ যেন অনন্য না থাকে। এখন এই আলোচনাটা যখন হচ্ছে বা হবে, সেই সময় জামায়াত ইসলাম তাদের সঙ্গে নিল, তার সেকেন্ড নামটাই যেটা আসে ইসলামী আন্দোলন বাংলাদেশ। যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু শেখ হাসিনার আমলে তাদের সহযোগী হওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। তাদের সঙ্গে নির্বাচনে যাওয়া, সিটি কর্পোরেশন নির্বাচন করা বরিশালে, এবং তাদের সহযোগিতা করা, এইসব অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। এরকম একটা দলকে সঙ্গে নিয়ে জামায়াত ইসলাম বিক্ষোভ কর্মসূচি দিল। বিক্ষোভ না শব্দটার মধ্যেই একটা সহিংস বা উত্তেজনা আছে। সেখানে বিক্ষোভ হলে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া আসবে। এখন বিক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়ে আপনি সরকারের প্রতি যদি চাপ প্রয়োগ করতে চান, ঐক্যমত্য কমিশনের প্রতি চাপ প্রয়োগ করতে চান, যে যাতে তাদের দাবিটা এরা মানতে বাধ্য হয় বা মানার দিকে এগিয়ে যায়, তখন বিএনপি একটা বড় রাজনৈতিক দল হিসেবে তারা মনে করবে, ওরা যদি রাস্তায় গিয়ে সরকারের প্রতি চাপ প্রয়োগ করার কৌশল নিতে পারে এবং বড় বড় সমাবেশ করে মানুষকে দেখাতে পারে যে ওদের পক্ষে জনগণ আছে, হোয়াই নট উই, বিএনপি না কেন? তখন বিএনপিও বিক্ষোভ কর্মসূচি নিয়ে মাঠে নামলো। বাংলাদেশে আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আপনার আছে, আপনি বলেন তো যে দুটো বিপরীতমুখী দাবি নিয়ে দুটো দল যদি বিক্ষোভে নামে রাস্তায়, তাহলে তার কনসিকুয়েন্স কি হতে পারে, কতটা ভয়াবহ হতে পারে? তার থেকেও বড় কথা হচ্ছে কার দাবিটা সরকারের কাছে জানাবে, সরকার তাদেরই সরকার। দ্বিতীয় হলো গিয়ে এর সুযোগ নিয়ে বাংলাদেশে এরকম অনেক সময় এমন ঘটনা ঘটার অভিযোগ বা এরকম নমুনা আমরা দেখতে পাই যে এর মধ্যে নানান এজেন্সির নানামুখী তৎপরতা চলে। পতিত ফ্যাসিবাদের সঙ্গে তাদের লোক তো এখনো আছে সব জায়গায়, তাদের লোক দিয়ে এমন একটা সিচুয়েশন ঘটিয়ে দিল যে এই বিক্ষোভ থেকে তারা আর উঠে আসতে পারবে না, তার ফলো আপ কর্মসূচি তাদের দিতে হবে। এবং একটা বিক্ষোভ কর্মসূচি বা একটা সমাবেশে যদি সহিংসতা হয়ে ক্যাজুয়ালিটি হয়, তার পরবর্তী কর্মসূচি কিন্তু আরো হার্ড লাইনে হয়। তাহলে আপনি নির্বাচনের আগে এই অনিশ্চয়তার মধ্যে দেশকে ঠেলে দিচ্ছেন কেন? এখন এই কাজটা জামাতে যদি করে, জামাতের ঘাড়ে নির্বাচন বানচাল করলে তার দায় আসবে, বিএনপি করলে বিএনপির ঘাড়ে দায় আসবে, এবং যারা মনে করছে নির্বাচন পিছালে তাদের লাভ, কিন্তু
উল্টো ফল হতে পারে। নির্বাচন বানচাল করবার দায়টা যখন আপনার ঘাড়ে চলে আসবে, তখন এই দেশের মানুষই আপনাকে ভিলেন বানাবে। দেশ শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পথে যেতে পারত। এদের হঠকারী সিদ্ধান্ত বা কর্মসূচির কারণে আজকে এই সিচুয়েশন তৈরি হলো, তাতে অন্য কারো হাতে ক্ষমতা গেল, নির্বাচন পিছিয়ে গেল এবং পতিত ফ্যাসিবাদ ফিরে আসার প্রেক্ষাপট তৈরি হলো। সুতরাং আপনি কি লাভের আশায় কাদের ইন্ধনে বুঝে বা না বুঝে করছেন? শরীফ ওসমান হাদি, এই যে জুলাই সনদকে ঘিরে বিএনপি ও জামাতের যে দ্বন্দ্ব, এটা কি আসলে রাজনৈতিক স্বার্থের লড়াই নাকি নীতিগত? না, এখানে আমার মনে হয় যে নীতিগত ব্যাপার খুবই কম। কারণ বিএনপি আর জামাত ইসলামী মূল মানে দিন শেষে তো দুটোই বাংলাদেশপন্থী বড় দুটো রাজনৈতিক দল, এবং নিশ্চয়ই বিএনপি সব থেকে বড় দল বাংলাদেশের। এখন এইখানে যেটা হতে পারে যে বাস্তবতা হলো এই বিএনপির যে জুলাই সনদের ব্যাপারে এখানে বিএনপি অনেকটা ক্লিয়ারও করেছে। সেটা হলো আমরা দাবি করেছি যে জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচনটা, মানে জুলাই সনদকে অ্যাক্টিভ করে তারপরে নির্বাচনটা। সেক্ষেত্রে বিএনপির একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে যে বিএনপি এই পর্যন্ত সম্ভবত রাজি হয়েছে যেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে করে দেওয়া যায় সেগুলো এখনই করে দেওয়া হোক, আর যেগুলো সংবিধানে ইনকর্পোরেট করবার ব্যাপার আছে সেগুলো পরবর্তী সংসদে করা হবে। তখন আলাপ হচ্ছিল যে কত দিনের মধ্যে করা হবে, এটা একটা ব্যাপার। এখন দেখেন, এইটা বিএনপি যেহেতু নিজেও বলেছে যে বিএনপি তো কোনো বিপ্লবী দল না, সে খুবই ট্র্যাডিশনাল একটা পলিটিক্যাল পার্টি। সুতরাং তার জায়গাটা হলো যে এই সাংবিধানিক যেই নিয়ম কানুন আছে এর কোনো বিচ্যুতির দায় যেন তার উপরে না পড়ে, এটা হলো এই কনসার্নটা তার জন্য খুব স্বাভাবিক, এটুকু আমরা বুঝি। কিন্তু যারা জুলাইয়ে ধরেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো, এটা আমাদের কথা বলছি না, যেসব আহত শহীদ পরিবার, তারা তো আসলে বিপ্লবী, মানে তাদের জীবনে তো এটা বিপ্লব নিঃসন্দেহে, তাই না? যেই ছেলেটা ইন্টারে পরে চোখ হারিয়ে গেছে, চিরতরে অন্ধ হয়ে গেছে, তার জীবন তো বিপ্লব। এখন সে তো দেখতে চায় যে যেই জুলাইয়ের জন্য, যেই ইনসাফের লড়াইয়ের জন্য সে জীবন দিতে চাইলো, এইটা যেন এইটার ভিত্তিতেই বাস্তবায়নের মধ্য দিয়ে নির্বাচনটা হয়। হয় কি দেখেন, এই আমাদের আন্দোলনে এই সরকার তো তেমন বড় কোনো সংস্কার করতে পারে না, বাস্তবতা। এখন যদি জুলাই সনদটা সবাই স্বাক্ষর করে এইটার ভিত্তিতে নির্বাচনটা হয়, তাও অ্যাটলিস্ট সবাই এই একটা বিরাট রিলিফ পায় যে না, আমাদের একটা নতুন জার্নি শুরু হলো। সেই ক্ষেত্রেও আমি মনে করি যে যেটা এখন নতুন আলাপ এসেছে জাতীয় ঐক্যমত্য কমিশনে, যে সাংবিধানিক আদেশ এইভাবে করা যায় কিনা, গলতটা হয়ে গেছে কোথায়? এই যে আমরা দেখেছেন ইনকিলাব মঞ্চ এটা নিয়ে আমাদেরকে ওই জুলাই ঘোষণাপত্রের জন্য জুলাই মাসের প্রথম দিনও যমুনা অভিমুখে লাল মার্চ করতে হলো। পৃথিবীর কোন দেশে ঘোষণাপত্র পরবর্তী সংবিধান বা সংসদ ওরে অ্যাক্টিভ করবে এই জন্য ঘোষণাপত্র হয় না। পৃথিবীর প্রত্যেকটা বিপ্লবের পরে বা গণ অভ্যুত্থানের পরে যে ঘোষণাপত্র হয়, ঘোষণাপত্র নিজেকে নিজে অ্যাক্টিভেট করে, নিজেকে নিজে এম্পাওয়ার করে, এটা হলো সিস্টেম। এখন আমাদের যেটা হয়ে গেছে, ওই 8 তারিখের পরেই যদি আমরা একটা ঘোষণাপত্র দিয়ে বলতে পারতাম, প্যারালাল কিন্তু হয়েছে। এই ঘোষণাপত্র জারি করলে সংবিধান বাতিল করা লাগতো না, বরং 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠার এরকম যে এই অনুযায়ী দেশ চলবে এবং প্যারালালি সংবিধানও বলবৎ থাকবে। যেমন ধরেন 71-এর মুক্তিযুদ্ধের পরে, স্বাধীনতার পরে যতদিন না পর্যন্ত বাংলাদেশ 1 বছরের নতুন সংবিধান পেল, ততক্ষণ কি ছিল যে পাকিস্তান আমলে যে আইনগুলো এখানে ছিল সেগুলো বলবৎ থাকবে, এবং শেখ মুজিবুর রহমান একটা অর্ডিন্যান্স জারি করে দিলেন যেগুলোর সাথে থাকবে। এটা করা যেত, এটা করতে দেওয়া হয় নাই। করা হলে আমাদের অনেক ঝামেলা চুকে যেত। তো এখন আমাদের হাতে যেটা আছে, আমরা বরং বুঝতে চাই যে জুলাই সনদের ভিত্তিতে দুটো হতে পারে। আমাদের একদম দাবি তো আমরা একটা নতুন রিপাবলিক চাই, একটা নতুন সংবিধান চাই। এখানে বিএনপির অনেক ভাই বন্ধুরা ওনারা প্রশ্ন করেন যে এটা কি নতুন দেশ হইছে যে নতুন সংবিধান চাই, এই আলাপ ওনারা বোঝে না। ফ্রান্সে দেখেন, আজকে আমরা পৃথিবীতে যত বিপ্লবের কথা বলি, ফরাসি বিপ্লব সামনে আসে, তো ফরাসি বিপ্লবের পরেও আরো 4টা রিপাবলিক হয়েছে, এখন ফ্রান্সে 5th রিপাবলিক চলে। এর মানে কি? এইটা তো কোনো কোরআন বা বাইবেল না যে আপনি চেঞ্জ করতে পারবেন না। জনমানুষের আকাঙ্ক্ষা, গণমানুষের অভিপ্রায় আপনি নিজেকে বদলাবেন। এখন আমরা যেটা মনে করি, বাংলাদেশের যে সাংবিধানিক কাঠামোটা আছে, এই সংবিধানটাই হাসিনাকে মনস্টার বানিয়েছে, এবং এটার আসলে কোনো স্পিরিট নাই। ধরেন এইটার যদি একটা স্পিরিচুয়াল জায়গা বলি, 4th সংশোধনীর পরে এই সংবিধানটা মরে গেছে। সেই সংবিধানকে ফিরিয়ে দেখতে ভাবেন যে একজন সামরিক শাসক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সামরিক ফরমান জারি করে ডেমোক্রেসি ফিরাইতে হইছে, এটা কি ভাবা যায়? তাহলে এই সংবিধানের কি কোনো রুহানিয়াত আছে? নাই তো। এরপর সব শেষ পর্যন্ত যদি এখন পর্যন্ত বলি, তা আমাদের যে আলোচনাটা সেটা হলো আমরা বলতে চাই যে আমাদের দাবি, আজকে আমরা এখন হবে কিনা জানি না, বাট আমরা বলতেই থাকবো, সেটা হলো আমরা একটা নতুন রিপাবলিক চাই, একটা নতুন সংবিধান। এবং সেই সংবিধানটা কারা করবে? বিএনপি যদি আজকে ক্ষমতায় আসে, তাদের যেসব মানুষজন সবাই মিলে আসবে,
নতুন সংসদে একটা নতুন সংবিধান করবে এবং সেইখানে যেন এই বাংলাদেশের মানুষ প্রথম বলতে পারে যে না, এটা আমার জনগণের ম্যান্ডেটের সংবিধান, কারণ ৭২-এর সংবিধানে জনগণের কোনো ম্যান্ডেট ছিল না। সুতরাং আমরা চাই জুলাই সনদকে অ্যাক্টিভ করেই অবশ্যই নির্বাচনটা যাতে হয়, তাতে এই শহীদ পরিবারগুলো অন্তত নিজেকে একটু সম্মানিত বোধ করবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডক্টর সায়ন্ত সাখাওয়াত। ডক্টর সায়ন্ত সাখাওয়াত, নানা অভিযোগে বিএনপির ৭,০০০-এর বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, দুর্নীতি, চাঁদাবাজি ও অসাধারণ দায়ে কেউ পদচ্যুত হয়েছেন, আবার অনেকে বহিষ্কৃত হয়েছেন। বৃহস্পতিবার তিনি নিজের ভেরিফাইড ফেসবুকে পেজে একটি পোস্টে কথা জানান। যে কারণে এই ৭,০০০-এর বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিল বিএনপি, সেই কারণটি কি কমেছে? ডেফিনেটলি কমেছে। ৭,০০০ লোক তো এটা আর করতে পারছে না, এই ৭,০০০ লোক তো এটা করছিল। এখানে একটু বলে দিই, ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেটা আমার অভিজ্ঞতা বা দেখা আর কি। জেলা সভাপতি বহাল রয়েছেন, কিন্তু দেখা গেল উপজেলা পর্যায়ের কোনো একটা ওয়ার্ডের একজন বা কোনো একটা ইউনিয়নের একজন বহিষ্কৃত হয়ে গেলেন। তার সাথে কিন্তু ওই জেলা কমিটির সভাপতির লিঙ্ক আপ রয়েছে এবং উনি পরিষ্কার বলতে, ঠিক আছে তোকে আমি পরে আবার দলে নিয়ে আসবো, আবার তো ওয়েট কর। তার কাজটা কিন্তু অব্যাহত রয়েছে। না, আপনার এটাকে আমি ডিনাই করছি না, এটা বাংলাদেশের বাস্তবতা। অনেক দুষ্টু লোককে দুষ্টু লোকরা পালে। রাইট। ফলে একটা সোসাইটিতে যখন দুষ্টু লোকের সংখ্যা বেড়ে যায়, সেখানে হঠাৎ করে সহকে দুষ্টু মুক্ত করে প্রবলেম হচ্ছে। আমি এখানে আরেকটা যোগ করে দিই আপনাকে, যারা বহিষ্কৃত হয়েছে এরা মূল ব্যক্তি না। বাংলাদেশে মধ্যপন্থী পাওয়ার পলিটিক্স করা পুঁজিবাদী যে রাজনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থায় সেটা আমলাতন্ত্র বলেন, রাজনৈতিক দল বলেন, এমনকি যেখানে মসজিদের ইমাম পর্যন্ত নিজেও সহি থাকেন না, সেই দেশে আপনি হুট করে একটা গণঅভ্যুত্থান হয়েছে বলে সব আপনি পরিশুদ্ধ করে ফেলতে পারবেন, এটা সম্ভব না। কিন্তু বিএনপির এই উদ্যোগটাকে আপনার স্বাগত জানাতেই হবে যে এই দলটি প্রতিষ্ঠার ৪.৫ দশকে কখনো এই দলের মধ্যে এরকম শুদ্ধি অভিযান আমরা দেখি না। সবচেয়ে বড় কথা বিএনপি অস্বীকার করছে না, এটা হলো সবচেয়ে পজিটিভ। স্বীকার করে নিচ্ছে এবং ব্যবস্থা নিচ্ছে। এবং একজন ব্যক্তি যিনি পদে থাকেন, তাকে যে প্রত্যেক জায়গায় গ্রুপিং আছে না, প্রতিপক্ষ আছে না দলের মধ্যে, মানে পক্ষের মধ্যে প্রতিপক্ষ আছে না, সেই ক্ষেত্রে যেই নেতাটাকে বহিষ্কার করা হলো তার প্রতিপক্ষ গ্রুপটা ওইখানে আপার হ্যান্ড নিয়ে নেয়। সুতরাং সে যে চাইলেই এরপরে খুব কিছু করতে পারে তার না। কেউ কেউ ওই যে নেতাদের সঙ্গে সম্পর্ক রেখে করেন, এরকম ঘটছে না তা না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাকে বহিষ্কার করাতে ওই দলেরই ইন্টারনাল গ্রুপিংয়ে তার প্রতিপক্ষ যারা খুশি হয়েছে তারা কিন্তু এইখানে জায়গাটা দখল করে নেয় এবং তাকে মাইনাস করে ফেলে অনেক জায়গায়। এইটা একটা। দ্বিতীয় হচ্ছে গিয়ে এই মেসেজটা যাওয়ার ফলে অন্য যারা এক্সিস্টিং থাকে তাদের মধ্যে একটা ভয় কাজ করে যে যেহেতু অ্যাক্টিং চেয়ারম্যানের কানে গেলেই বা হায়ার অথরিটির কানে গেলেই দলের বহিষ্কার হচ্ছে, সেই জন্য অনেকে সংযত হচ্ছে। এদের চরিত্র বদল হয়েছে খুব বেশি এটা আমিও মনে করি না, কিন্তু ভয়ে হলেও অনেকে ভিজিবল করাপশন, দখল বা এনার্কি তৈরি করা থেকে নিজেকে নিবৃত রাখছেন যে এরকম কিছু হলে আমাকে বহিষ্কার। এখন সবার হাতে মোবাইল, ফুটেজ, প্রমাণপত্র সব থেকে যায়, সেই জন্য এর সাংঘাতিক একটা ইম্প্যাক্ট পড়েছে। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় যখন আলাপ করি বা বিভিন্ন জায়গার নেতারা যখন আমার সঙ্গে কথা বলেন, ওনাদের যখন বলি যে ভাই দলটা টিকাতে হবে, দেশটা টিকাতে হবে, অ্যাক্টিং চেয়ারম্যানের সম্মান রক্ষা করতে হবে,
উনি চাচ্ছেন দলকে এইভাবে, তারপরে আপনাদের নেতাকর্মীরা এরকম করছে কেন? আপনি আপনার ইউনিটে বা আপনার এলাকায় তাদেরকে মোটিভেশনাল দিয়ে ভয় দেখিয়ে ঠিক পথে আনেন। বলে ভাই আমরা রেগুলার বেসিসে এখন এই কথাগুলো বলি, এবং কেউ কেউ ভয়ে হলেও নিজেকে সংযত রাখছে। এইটা হয়তো ওইভাবে রিফ্লেকশনটা হচ্ছে না মিডিয়ায়, কিন্তু রাখছে। তার মানে হলো যদি অ্যাক্টিং চেয়ারম্যান এই ভূমিকাটা না নিতেন, 7,000 লোককে বহিষ্কার না করতেন এবং এটা কন্টিনিউয়াস প্রসেস হিসেবে না রাখতেন, তাহলে 16 বছর পরে 18 বছর পরে ফিরে আসা এই দলটি, রাজনীতিতে এইভাবে ফিরে আসতে পারা দলটির ভেতরে এই অনাকাঙ্ক্ষিত আচরণের সংখ্যা হয়তো আরো বাড়তো, না বেড়ে সেটা অনেকখানি কমেছে, সংযত হয়েছে। আমাদের প্রথমে এটা অ্যাপ্রিসিয়েট করে তারপরে এই দলটির উপরে আমাদের চাওয়া এবং চাপ প্রয়োগ, মনস্তাত্ত্বিক চাপটা অব্যাহত রাখতে হবে যে আমরা আরো বেটার বিএনপি চাই। কারণ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, বাংলাদেশী জাতীয়তাবাদ, এই প্রশ্নে বিএনপির মতো এত বড় স্যাক্রিফাইস, এত বড় কন্ট্রিবিউশন আলা দল তো আপনি আর পাবেন না। একই সঙ্গে সব কয়টা ইভেন্টে, স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সব জায়গায় যে কন্ট্রিবিউশন এত বড় একটা দলের, সুতরাং তাদের প্রতি আমাদের প্রত্যাশা অনেক বড়। এখানে প্রশ্ন এসেছে, সেটা হলো এই যে 7,000-এর বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা নিঃসন্দেহে প্রশংসার ব্যাপার এবং বিএনপি অস্বীকার করছে না। কিন্তু আমি আপনি চিনি যে এই লোকটা চাঁদাবাজ, মানে এত ওপেন উনি চাঁদাবাজের ব্যাপারে দাঁড় দাঁড়ছে না, কিন্তু উনি দলেও খুব ভালো জায়গায় রয়েছেন। তার ব্যাপারে ব্যবস্থাটা যখন নেওয়া হয় না, তখন কিন্তু এই ব্যবস্থার কোনো রং মেসেজ যায় অনেকের কাছে, এটা সত্য। একটা ভুল বার্তা যায় অনেকের কাছে, এটা সত্য যে উনি আমার থেকে বড় অপরাধ করে উনি বহাল থাকতে পারেন আর আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে, এটা সত্য। কিন্তু বাস্তবতা হচ্ছে কিছু কিছু জায়গায় কৌশলগত অবস্থান নিয়ে সবার গায়ে হাত একবারে দেওয়া যায় না। প্রথমে ডালপালা ছাড়তে হয়, মূল গাছটা সবসময় কেটে ফেলা যায় না। তার বলয়টা অনেক বড় থাকে বলে তাকে দুর্বল করতে হলে অনেক সময় তাকে মেসেজ দিতে হয় অন্যদের উপরে অ্যাকশন নিয়ে, অথবা তার আশপাশটা ছাঁটাই করতে হয়। এরকম রাজনীতিতে অনেক কৌশল লাগে। আমি ব্যক্তিগতভাবে অনেক সময় এটা চিন্তা করি যে আমরা যে এই দলগুলির বা সরকারের বিভিন্ন সংস্থার এত সমালোচনা করি, আমরা যখন ছোট একটা ইউনিটের দেখি, ওই ইউনিটটা চালাতে হিমশিম খায়। একটা প্রতিষ্ঠান, একটা বিভাগ, সেই আমার বিশ্ববিদ্যালয়ে আমি দেখি যে সেইখানে কত মত, কত গ্রুপিং হিমশিম খায়। সেখানে সমস্যা সংকুল, ওভার পপুলেটেড এত বড় একটা দেশ, সেই দেশের এত বড় দল বা সরকারের এটা চালানো এত সহজ না। বাইরে থেকে সে কারণে আমরা সবকিছুকে এইভাবে একেবারে ঢালাও ভাবে সমালোচনা না করে, প্রত্যেকেরই দোষ ত্রুটি আছে সেগুলা বলা, পাশাপাশি তাদের চেষ্টাটাকে অ্যাপ্রিসিয়েট করা, এবং এই আমাদের দাবি হলে এই চেষ্টা অব্যাহত রাখতে হবে এবং এটাকে আরো বেগবান করে আমাদের পছন্দের যে আইডিয়াল একটা পলিটিক্যাল ব্যবস্থা সেটার দিকে এদের যেতে হবে। শরীফ ওসমান হাদী, অনেকে অভিযোগ করছেন, আপনার সম্ভবত কোনো একটা কন্টেন্টে দেখলাম আমি, যে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার বিএনপি থেকে বর্তমান বিএনপি অনেকখানি সরে গেছে। যদি তাই হয় তাহলে এমনটা কেন হলো? না, এটা আমাদের যে ওই আশঙ্কার জায়গাটা, সেটা হলো ধরেন বেগম জিয়ার ওই অনেকে যারা বাংলাদেশে অতি সুশীল রাজনীতিটা করবার চেষ্টা করত, তো এরা ওই আজীবন বলেছে, এখনো বলে যে বেগম জিয়া তো শুধু ভারত বিরোধিতা এইটা সেল করতো। তো বেগম জিয়া 2001-এর যখন নির্বাচন, তার আগে তো বলেছে যে বাংলাদেশ তো ভারত নিয়ে যাবে। তো এরপর আজীবন তারা বলতো যে বেগম জিয়া তো উনি শুধু এইটাই সেল করে, ওনার তার কোনো পলিটিক্স নাই। তো আমি ভাবি বরং যে বেগম জিয়া উনি তো ধরেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওয়াইফ হয়েও ওনার যে একটা প্যারালাল পার্সোনালিটি নিজস্ব গড়ে উঠেছে জনমানুষের কাছে, এবং আপনি ভাবতে পারবেন এই মনস্তত্ত্বটা অনেকে খেয়াল করেন। আমি আমার পরিবার থেকে দেখেছি, আমার নানি, দাদি, খালারা যারা এমনভাবে পর্দা করে, যারা বোরকা পরেও সাধারণত জরুরি কাজ না হলে ঘর থেকে বের হন না, পুরুষের সামনে যান না। আবার বেগম জিয়ার আপনি বেশভূষাটা দেখেন, তার সে তো বোরকা পরেন না, হিজাব পরেন না, কোনোদিনই পরেন না, আর্টিফিশিয়ালিও। কিন্তু এই যে হিজাব নিকাবওয়ালা প্রচুর লক্ষ লক্ষ মহিলা, তারা বেগম জিয়াকে নিজের প্রচন্ড ভালোবাসেন। এর মানে হলো তারা ধারণ করেন যে উনি যা বলতে চান, উনি দেশটাকে যেভাবে ভালোবাসেন, সেইটা বেগম জিয়ার কণ্ঠস্বরের মধ্য দিয়ে
প্রতিফলিত হয়। নিঃসন্দেহে এর মানে হলো এই যে ভারতের ব্যাপারে অবস্থান, স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে যে দৃঢ় অবস্থান, এইসব ব্যাপারে বেগম জিয়া কোনদিন রাগ ঢাক করতেন না, অতি ডিপ্লোমেটিক হইতে চাইতেন না। আমাদেরকে বিএনপির এখন কিছু ভাই বোন বুঝান কি, বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় পৃথিবীর পলিটিক্স একরকম ছিল, বেগম জিয়ার সময় একটু একরকম ছিল, এখন অন্যরকম হয়েছে। তো অন্যরকম হয়েছে মানে কি, এটা কি 200 বছর চেঞ্জ হয়ে গেছে? বরং আপনারা যখন 2014-18তেও ইন্ডিয়ার সাথে ওইভাবে ডিলিং এর একটা কেউ চেষ্টা করছিল, তখনও বাংলাদেশপন্থী কিছু বুদ্ধিজীবীরা বলেছে একটা তুমুল গণ অভ্যুত্থান ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে না হলে কোনোদিন বিএনপি খুশি করতে পারবে না ভারতকে যে আমরা আওয়ামী লীগের চেয়ে তোমার ভালো বন্ধু হব। আবারও বলি যে এই দলের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত আছে, বেগম জিয়ার নাম আছে, সেই দল যদি সারাদিন সিজদাও দিয়ে থাকে দিল্লির দরবারে, সে কোনোদিন আওয়ামী লীগের সাথে পরীক্ষা দিয়া আওয়ামী লীগের চেয়ে দিল্লির ভালো বন্ধু হইতে পারবে না। তো এইটাই যখন ক্লিয়ার, তাহলে আমি আমার শুধু বরং আমরা কি চাই, বেগম জিয়া বলেছেন আমরা সম্মানজনক প্রতিবেশী চাই, আমরা প্রভুত্ব মানি না, আমরা ভালো প্রতিবেশী চাই, সুতরাং আমরা একসাথে বসে যেন কথা বলতে পারি। এখন ওই জায়গাটা হলো এই যে কেউ অতি ডিপ্লোমেটিক হয়ে দিল্লি সাহেব তাহলে ইন্ডিয়া প্রশ্নকে আমরা ডিল করবো না, অবশ্যই করবে, বিএনপি আগে ডিল করেছে না, কিন্তু সেটা করতে গিয়ে যদি যেমন আমি আপনাকে এটা খোলামেলা, আমি এখন অত খোলামেলা বলতে চাচ্ছি না, বিএনপির এমন কিছু রাজনীতিবিদদের সন্তান যারা পুরো গত 15 বছর বিদেশে ছিলেন, খুব ভালো জীবনযাপন করেছেন, ফেসবুক আইডিটায় বেগম জিয়ারকে যখন জেলে পর্যন্ত নেওয়া হয়েছে, কোনোদিন একটা পোস্ট দেওয়া দূরের কথা, আমি নাম বলছি না, আপনারা খুঁজে বের করবেন, বড় নেতৃবৃন্দের বিভিন্ন দেশে থাকেন, তারা এখন বিএনপিতে বিরাট এক্সপোজার নিয়ে হাজির হয়েছেন যে একটা শুদ্ধ ভালো বিএনপি করতে হবে, আধুনিক প্রগতিশীল বিএনপি করতে হবে। বেগম জিয়ার জেলে যাওয়া থেকে শুরু করে এমন কোনো ঘটনা নাই কিন্তু তারা জীবনে একটা ফেসবুকে পোস্ট করেন নাই, লক করে রেখেছেন আইডি। এখন জুলাইয়ের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর তারা এখন 133 জন বাঙ্গ বুদ্ধিজীবী, নর্থ আমেরিকার হোয়াটসঅ্যাপ গ্রুপ, এদেরকে নিয়ে এখন একটা নতুন শব্দ তৈরি করেছে, ফার রাইট ফার রাইট ফার রাইট। আরে বাবা, জুলাইয়ের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর গণভবনে মানুষ শুকরানা সিজদা দিচ্ছে, কান্না করতেছে, দোয়া করতেছে। আমাদের জায়নামাজ ছিল আমাদের যুদ্ধের সব থেকে বড় হাতিয়ার, সকল ধর্মের জায়গা থেকে যে যার মতো করে দোয়া করেছে। আমাদেরকে সেদিনকে একটা ছবি পাঠিয়েছে গুলশান থেকে, জুলাইয়ের সময় একটা হিন্দু বাড়ির সামনে তারা জুলাইয়ের যোদ্ধাদের জন্য দোয়া করতেছেন, পূজা করতেছেন। এটা তো বাংলাদেশের সামনে আনতে দেওয়া হয় না যে হিন্দু ধর্মাবলম্বী মানেই ভারতের দাস, এটা কে বলেছে? এখন তারা কি করছেন যে কেউ যদি ঠিকমতো নামাজটা পড়তে চায়, নিজের ধর্মীয় মূল্যবোধটা বজায় রেখেই পলিটিক্সটা করতে চায়, কোনো কথা না, তার এখন ট্যাগ দুইটা, একটা হলো জামাতি আর একটা হলো ফার রাইট। ঢাকা বিশ্ববিদ্যালয় তো পড়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি আমার বন্ধুদেরকে চিনি যারা ফজরের নামাজ ওয়াশরুমে পড়তো, কারণ তারা জামাতে গিয়ে ফজরের নামাজে পড়লে, আজকে আপনাকে বলি, তাবলিগের ছোট ভাইদেরকে ফোন টেক্সট করে ছাত্রলীগ জিজ্ঞেস করেছে ডেকে যে মসজিদে যায় ফজরের সময় 2 গ্রুপ, এক যায় তাবলিগ জামাত আর যায় শিবির, তাহলে তাবলিগের জামাতের কে কে আছে আমাকে লিস্ট দাও, তাহলে এরা হলো তাবলিগের লোক, এর বাইরে যারা জামাতে যায় ফজরের জামাতে তারা সবাই শিবির। এই অভিযোগ থেকে বাঁচার জন্য ওয়াশরুমে ফজরের নামাজ পড়তে হয়েছে। আজকে সেই ছেলেটা বা সেই মেয়েটা যদি নামাজ পড়তে পারে প্রকাশ্যে, এটাকে আপনার ফার রাইট মনে হইলো? এটাকে দক্ষিণপন্থার, দেখেন বাংলাদেশে টুকটাক উগ্রপন্থা কোনোদিন ছিল না, এটা তো না, আছে, কিন্তু এটাকে মূলধারা কোনোদিন অ্যালাউ করেছে? এখানে একটু যোগ করে দিচ্ছি, আমাদের দেশে উগ্রবাদীদের কিন্তু কেউ পছন্দ করে, কেউ করে, আপনি বলেন, এই যে এটা যদি করতো, ইভেন বাংলাদেশে যে সব থেকে ধর্মভিত্তিক বড় দল কোনটা, জামাত ইসলামী, জামাত ইসলামীকে এগুলো কোনোদিন কাউকে অ্যালাউ করেছে? এবং এগুলো করে কেউ কোনোদিন ভোট পায়, একটা হাইপ তৈরি করে, কিন্তু কোনোদিন, ইভেন দেখেন বাংলাদেশের যতগুলো মূলধারা মাদ্রাসা, কোন মূলধারা মাদ্রাসার সাথে এই উগ্রবাদী এই গ্রুপের সাথে কোনো সম্পর্ক নাই, তারা তাদেরকে অ্যালাউ করে না। এই জন্য আমি বলেছি যে এখন ওই যে 133 জন নর্থ আমেরিকার হোয়াটসঅ্যাপ গ্রুপের বাঙ্গ বুদ্ধিজীবী, এরা প্রতিদিন সেই ধর্মপরায়ণ মানুষগুলোকে ফার রাইট বলে একটা ব্র্যান্ডিং করবার চেষ্টা করছে। আখের এরা যেটা করবে, এই যে শহীদ জিয়ার ভালোবাসা, সততা, বেগম জিয়ার ভালোবাসা, এইটাকে তারা নষ্ট করে দিয়ে বিএনপি থেকে ধ্বংস করার একটা লাইনে নিয়ে গেছে। কিন্তু আমাদের কথা হলে আমাদেরকে জিজ্ঞেস করে বিএনপি নিয়ে আমরা কথা বলবো কেন? আমরা কথা বলবো না বলবে কারা? আমরা তো সেই জেনারেশনে, যারা আমার মা, তা আমি তখন পড়ি 4-এ, কিন্তু বেগম জিয়া বলেছেন ধানের শীষে ভোট দিতে হবে, আমার মা জীবনে ভোট দেয় নাই, তারে আমি বোরকা পড়াইয়া তারপরে ভোট কেন্দ্রে নিয়ে গেছি, কারণ ওই সময় আমাদের এই পলিটিক্যাল কনসাসনেস ছিল যে একটা ভোট নষ্ট হইতে দেওয়া যাবে না। তো তারে যদি আমি ধানের শীষে ভোট দিয়ে নিয়ে যেতে পারি অতটুকুন সচেতনতা বোধের কারণে, তাহলে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা বিএনপির ব্যাপারে কথা বলবো না কেন? তাহলে তারা বলুক যে আমরা বলবো, সবাই বলা বন্ধ করে দেই, কিন্তু বিএনপি কিন্তু আমরা এরকম কারো হতে দিব না, দাস হতে দিব না। ডক্টর সায়ন্তন শাখাওয়াত, হাদি একটি প্রশ্ন উঠিয়েছেন, এটা আমরা লক্ষ্য করছি।
আপনাকে আমি অনেক আগের থেকে চিনি, আপনি বিএনপির জন্য কি করেছেন বা ছাত্রদল করেছেন কিনা আমি স্পষ্ট জানি, অনেকে জানে, আপনার ঘনিষ্ঠ যারা অনেকে জানে। কিন্তু আমরা ইদানিং লক্ষ্য করছি যারা কখনোই বিএনপির ধারের কাছে ছিল না এবং বিএনপির বিরুদ্ধে বলেছে এমন কথা আমরা জানি, কিন্তু এরা এখন বিএনপির বুদ্ধিজীবী সেজেছে এবং এদের কারণে আলটিমেটলি যদি আমার ব্যক্তিগত প্রতিক্রিয়াও হাদির মতোই, এরা ক্ষতি করছে। এরা এমন এমন কথা বলছে যেটা আসলে বিএনপির রাজনীতির সঙ্গেই যায় না এবং এদের বিএনপির জন্য কোনোদিন ভালোবাসা ছিল সেটা লক্ষ্য করে না। ত্যাগ তিতিকা তো অনেক দূরের ব্যাপার, এটা হলো একটা দিক। এবং তাদের প্ররোচনায় কিনা জানি না, দেখা যাচ্ছে যে ইদানিং যে বিএনপির সমালোচনা করলে তাকে জামাতের ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে এবং এটা কেউ কেউ প্রভাবিত হচ্ছে। এখন প্রশ্ন যেটা হলো যে বিএনপি এমন একটি দল যে সরকারে থাকা অবস্থায় বিএনপির সমালোচনা যেভাবে করা যায় বা করেছে অতীতে, বাংলাদেশে কোনো সময় কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে এই ধরনের সমালোচনা করা সম্ভব হয়নি। এমনকি এরশাদের আমলে আমরা দেখেছি পত্রিকা লিখতে পারতো না, আর আওয়ামী লীগের আমলে তো প্রশ্নই আসে না। এত একটি সহনশীল দলকে তারা এমনভাবে মানে এমনভাবে প্রশিক্ষণটা বা এমনভাবে মানসিকতা চেঞ্জ করে দিচ্ছে যে কেউ, এমনকি সরকারি চাকরিজীবী থেকে ঘুষ না খেলে তাকেও জামাতের ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। এতে তো আলটিমেটলি বিএনপির লাভ হচ্ছে না। এই যে গোটা বিষয়টি আপনার সাথে আমি আলাপ করলাম, আপনি কিভাবে দেখছেন? না, এটা সত্য যে বাংলাদেশের বাস্তবতা যে কিছু লোক থাকে যারা বিপদের সময় একটু দূরে সরে থাকে এবং সুসময় আসলে কাছে ভিড়ে, এবং এদেরকে একটা টার্ম আছে হালুয়া রুটি পার্টি। মানে হালুয়া রুটি পার্টির সংখ্যা বাংলাদেশে প্রচুর। এটা সোসাইটিতে, প্রতিষ্ঠানে, রাষ্ট্রের বিভিন্ন ব্যবস্থাপনায় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে। সেই ক্ষেত্রে এই প্রভাবটা বেশি হচ্ছে মধ্যপন্থী পাওয়ার পলিটিক্স করা দলগুলোতে, যেখানে উড়ে এসে জুড়ে বসা যায়, যেখানে পার্টি লেয়ারে আপনার স্তর অতিক্রম করে করে নেতা হওয়ার প্রক্রিয়া না থাকে, প্যারালাল এন্ট্রির সম্ভাবনা বেশি থাকে এবং বিভিন্ন কমিটিতে বিভিন্ন নেতার কাছে উড়ে এসে জুড়ে বসার স্কোপ তৈরি হয়, সেই সব দলে এর প্রকোপটা বেশি দেখা যায়। বিএনপিতে এরকম আছে, এটা অস্বীকার করার সুযোগ নাই। এখন এদেরকে আপনি প্রশ্রয় কতটুকু দিবেন, কি দিবেন, সেটারও তো একটা হিসাব থাকতে হয়। রাজনীতিতে আমি ছাত্র রাজনীতি করতাম যখন, তখন এই বিষয়টা আলোচনায় আসতো যে আপনি ছাত্র রাজনীতিতে ক্যাডার এবং লিডার যদি আপনি দুই ভাবে দেখেন, আমরা দেখেছি এটা খুব ক্লোজলি দেখেছি। হ্যাঁ, ক্যাডার শব্দটাকে আমরা প্রচলিত ছিল। ক্যাডার, বিশেষ ক্যাডার একরকম ক্যাডার, ক্যাডার ভিত্তিক রাজনীতি একরকম ক্যাডার, আর ওই ক্যাডার আরেক ক্যাডার। হ্যাঁ, লিডার এবং ক্যাডার বলতে যেই ক্যাডার আমরা মিন করি, এদের ছাত্র রাজনীতিতে দরকার আছে কিনা আমরা অনেক ডিবেট করে একসময় বলতাম যে বাংলাদেশের যে প্রচলিত রাজনীতি তাতে ক্যাডারও দরকার আছে, তবে কোথাও যেন ক্যাডার দ্বারা লিডার নিয়ন্ত্রিত না হয়, লিডার যেন ক্যাডারকে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে একটা রাজনৈতিক দলে আপনার কিছু মাস্তানও লাগে, অনেক সময় বিধি ব্যবস্থা এখানে এইরকম, আপনি হঠাৎ করে সব ছেড়ে সুশীল হয়ে যে পারবেন না, ব্যবস্থাপনা এরকম। তাইলে সেই মাস্তান যেন আপনার লিডারকে নিয়ন্ত্রণ না করতে পারে। এখানে রাস্তায় কেউ আছে, তার মেধা বা কাজের কারিশমা, বুদ্ধিবৃত্তিক কাজে অত এক্সপার্ট না, কিন্তু মাঠে সে পড়ে থাকে, মিছিল মিটিং এগুলো অর্গানাইজ করা, মিছিলে লোক সংখ্যা বাড়ানো এগুলো করে, তার গুরুত্ব একরকম, তাকে খুব দরকার দলের জন্য। আবার যে রেগুলার মাঠে ওইরকম নিজেকে দেখাতে পারবে না, কিন্তু দলকে চালানোর জন্য বুদ্ধিবৃত্তিক সাংগঠনিক কাঠামোগত বুদ্ধি দিয়ে সম্প্রীতি থেকে চালাবে। এখন কমিটি করার সময় বা কোনো একটা পদ দেওয়ার সময় যে মাঠে ছিল সে যদি বলে যে আমি ওনাকে কোনোদিন মাঠে দেখি নাই, আমি মাঠে ছিলাম, উনি কোথায় কোথায় এখন এসে করলো, ওনাকেও লাগবে, মাঠে রেখেও লাগবে। অনেকে বলে এই টকশো করে কি হয়, এদেরকে টকশো করে এখন এদেরকে বড় জায়গা দেওয়া হবে। টকশো দরকার, লেখক দরকার, সাহিত্যিক দরকার, শিল্পী দরকার, কিন্তু বিষয়টা হচ্ছে আপনার এই যে প্রপোর্শনেটটা ঠিক রাখা, যে একটা দলে আপনি যে সমন্বয়টা করবেন তখন কোন লেয়ারে কতটুকু কাকে আপনি জায়গা দিবেন, এটা তো নেতৃত্বের বিবেচনার প্রশ্ন। নেতৃত্বের ওই বিবেচনার জায়গাগুলোতে যদি সুবিধাবাদীদের বেশি জায়গা করে দেয় তাহলে এই কথাটা তখন বেশি ওঠে। আর যদি
বিভিন্ন জায়গায় যে ফরম্যাটেই থাকুক দলের জন্য এবং দেশের জন্য ভূমিকা রেখেছে, ঝুঁকি নিয়েছে, দুর্দিনে থেকেছে, তাদেরকে প্রায়োরিটি না দিলে দল কিন্তু স্ট্রং হয় না। একটা দলের ভিত্তি মজবুত হয় এই দলের দুর্দিনে, বিপদের সময় ঝুঁকি নিয়ে যারা দলের পক্ষে, দেশের পক্ষে দাঁড়ায়, তাদেরকে যখন প্রায়োরিটি দেওয়া হয়, এটা একটা বার্তা যায় মাঠে যে হ্যাঁ, এইভাবে দলের জন্য থাকলে, ঝুঁকি নিলে দল তাকে মূল্যায়ন করে। পুরস্কৃত কথাটা আমি বলতে চাই না, মূল্যায়ন করা, তার প্রাপ্যটা, তার এই যে ঝুঁকি, সময়, মেধা সে যে ব্যয় করলো, তার তো একটা প্রাপ্য আছে। যদি সে নিতে চায়, আর যদি কেউ মনে করে আমি প্রাপ্তির আশা না করে করছি বা দল অফার করলো আমি নিব না, তাদের সংখ্যা খুব কম, সেটা ভিন্ন। কিন্তু দলের মূল্যায়ন করতে হবে। এই মূল্যায়নটা যত যথাযথভাবে হবে, তত যোগ্য ডেডিকেটদের বেশি মূল্যায়ন হবে, দল মজবুত হবে। এখানে একটা প্রশ্ন আসছে, সেটা হলো যে বিএনপি এই গত 13 মাসে কোনো বয়ান তৈরি করতে পারেনি, রাজনৈতিক বয়ান, এটা বাস্তবতা। কিন্তু যারা বয়ান তৈরি করার চেষ্টা করছে, এরা আসলে বিএনপির লোক না, এরা বিএনপির পক্ষ হয়ে বয়ান তৈরি করার চেষ্টা করছে। এটা আর একটা সংকট তৈরি হয়েছে না, একেবারে তা বলবো না আমি, কারণ বিএনপির পক্ষে প্রকাশ্য অবস্থান নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা নিয়মিতভাবে টকশো করেছেন, পত্রিকায় লিখেছেন, সেমিনার করেছেন, আপনাদের মতো দুই একজন না, এই সংখ্যাটা কিন্তু আছে। আপনি দেখবেন যে 2018 সালে ডিজিএফআই লিস্ট দিয়ে বিভিন্ন টেলিভিশনে তালিকা পাঠিয়ে 11 জনকে নিষিদ্ধ করেছিল। ওই 11 জনের মধ্যে 8-9 জনই ছিল প্রত্যক্ষভাবে বিএনপির সঙ্গে যুক্ত কোনো না কোনোভাবে। সুতরাং সংখ্যাটা একেবারে কম ছিল তা না। ওই 11 জনের বাইরেও তো আরো অনেকে আছে যাদেরকে ডিজিএফআই ওইভাবে কাউন্টেবল মনে করেনি, রাষ্ট্রের জন্য, ওই সময়কার সরকারের জন্য বা নির্বাচনের জন্য হুমকি মনে করেনি, কিন্তু সংখ্যাটা আরো অনেক বড়। তাদেরকে যদি বিবেচনায় নেওয়া হয় এবং তাদেরকে দিয়ে বলা হয়, যেমন আমি খুব স্পষ্ট আজকে একটা কথা বলি আপনাকে, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, তিনি একবার এই 24-এর নির্বাচনের পরে যখন বিএনপি একটু হতোদ্যম হয়ে গেল, কর্মীরা সবাই, যে ওরা তো টিকে গেল নির্বাচন করে, আমেরিকা এত এমবার্গো এটা দিলেও কিছুই হলো না, তখন উনি চিন্তা করলেন যে এই আমাদের নেতা কর্মীদেরকে, সমর্থকদেরকে আবার এদের স্পিরিট বাড়াতে হবে, উদ্যম বাড়াতে হবে, যে না, দল তার মতো করে আবার গড়ে উঠবার চেষ্টা করছে। তখন এই যে তৃণমূল পর্যায়ে যাবে, কারা যাবে? অঙ্গ সংগঠনগুলোর পদধারী নেতাদের দিয়ে টিম করে সারা দেশে পাঠাবে। এখন এদেরকে যে কি তথ্য উপাত্ত দিয়ে কিভাবে নেতাদেরকে উজ্জীবিত করবে, এই কথাগুলো কারা বলবেন? তো উনি বললেন যে সবসময় এটা আমরা সিনিয়র নেতারা বা আমরা করে আসছিলাম, কিন্তু এবার আমি ভাবলাম যে আপনারা কিছু যারা এই 16 বছর ধরে বা দীর্ঘদিন ধরে এই সরকারের বিরুদ্ধে এত প্রতিকূলতার মধ্যে কথা বলে আপনারা যুক্তি দিয়ে টিকেছিলেন, আপনাদের কথা মানুষ গ্রহণ করে এবং আপনাদের এই অভ্যস্ততা তৈরি হয়েছে, এই ক্যারিশমা তৈরি হয়েছে। সেই জন্য এদেরকে আমি ভেবেছি আপনাদের 3-4 জনকে দিয়ে আমি এদেরকে দিয়ে এই বক্তব্যটা উপস্থাপন করাবো। তারপর তিনি সব দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে পার্টি অফিসে, গুলশান পার্টি অফিসে, সেখানে সব দলের প্রেসিডেন্ট সেক্রেটারি থাকলেন সামনে, অন্যরা বসলো, অ্যাক্টিং চেয়ারম্যান নিজে সভাপতি থাকলেন, এবং এইরকম 4 জনকে দিয়ে তিনি তাদের যে কথা বলা প্রক্রিয়া বিভিন্ন বলালেন। তার মানে হচ্ছে যে টকশো যারা করেছে তাদেরও বয়ান তৈরিতে ভূমিকা আছে বলে এই গুরুত্বটা তিনি দিয়েছেন। এখনো যদি এইরকম ভাবে ধরে ধরে করা হয়, তাহলে নিশ্চয়ই দলের জন্য, দেশের জন্য সেটা ভালো হবে। শরীফ ওসমান হাদী যেভাবে ব্যাখ্যা করুক না কেন, আসলে গণঅভ্যুত্থানটা ডানপন্থীদের অভ্যুত্থান হয়েছে, এটা অনেকে বলছে এবং সত্যতাও রয়েছে। এবং এটাও ঠিক, আমরা যেটা বারবার যে কথাটা বলি, যে 5ই অগাস্ট শুধু আওয়ামী লীগের পতন ঘটে নাই বা ফ্যাসিস্টদের পতন ঘটে নাই, ভারতীয় আধিপত্যবাদেরও পতন ঘটেছে। এই যে দুটো বিষয়, ভারতীয় আধিপত্যবাদের পতন, আরেকটি হলো ফ্যাসিস্টদের পতন, আর এর মূল শক্তি হিসেবে দাঁড়িয়েছিল ডানপন্থীরা। এটা হলো বাস্তবতা, যে যত ব্যাখ্যাই করুক না কেন। এই বিষয়টি মেনে নিলেই তো হয়, কিন্তু এই বিষয়টা অনেকে মানতে চান না। আমরা দেখেছি যে যারা বিএনপির পক্ষে কথা বলছেন, যে আলোচনার মানে যারা কখনোই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল না, তাদের রাজনৈতিক ধরনটা আলাদা, তারা এক ধরনের বিভ্রান্তি তৈরি করছে। কি বলবেন সব মিলিয়ে? এখানে দুটো ব্যাপার, একটা হলো ধরেন ডান বাম যে ঘরানাটা, এটা একটা পর্যায়ে তো সব ঘরানা ভেঙেই এটা হয়েছিল বলেই
এটা আসলে ঐতিহাসিক গণ অভ্যুত্থান নাম হতে পেরেছে, নইলে তো এটা হতো না। অফকোর্স ছিল, ধরেন বদরুদ্দীন নোমরের মতো মানুষ তো তখন বলেছেন যে এরকম এবং এটা উনি 36শে জুলাই না 30শে জুলাই বলেছেন বদরুদ্দীন নোমর 2024-এ, যে এরকম গণ অভ্যুত্থান বাংলাদেশে হয় নাই কোনোদিন, এটা বদরুদ্দীন নোমর কিন্তু বলেছেন, কিন্তু তিনি তো বামতাত্ত্বিক। তো এখন এই সব, তবে হ্যাঁ মোস্টলি যদি স্যাক্রিফাইসের জায়গা থেকে বলি, রাস্তায় বড় ফোর্স আকারে বলি, তাহলে তো ডানপন্থী মানুষেরা বেশি ছিলেন। এখন আমি বরং সবাইকে বারবার বলবার চেষ্টা করেছি, এমনকি আমাদের যে ভাইরা ডানপন্থী রাজনীতি করেন, যে প্লিজ আপনারা এটা চরিত্রগতভাবে একটা রাইট উইং অভ্যুত্থান হলেও আপনারা এটা একা ওন করতে চান না, আপনারা এর ওনারশিপ সবার মধ্যে ভাগ করে দেন। সবার মধ্যে ভাগ করে দিলে ফলে হবে কি, এটা ডান অভ্যুত্থান না বাম অভ্যুত্থান চিন্তা না করে এটা বাংলাদেশের অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, তাহলে সবাই স্টেক পাক, এবং এটাই পরবর্তীতে হয়েছেও। এখন ব্যাপার হলো, আপনি খেয়াল করবেন যতটা আরোপিত করা হচ্ছে প্রতিদিন, এখন ইদানিং নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে যে বারবার তাকে ডানপন্থী বলা, এর মানে ডানপন্থা যেন নতুন একটা গালি হয়ে উঠতেছে শিক্ষিত জনগোষ্ঠীর কাছে। তাহলে একইভাবে বামপন্থা কি খারাপ? আমরা তো সেই বামপন্থার সমালোচনা করেছি, বামপন্থার নামে যারা ভারতপন্থা করে। কই জোনায়েদ সাকি ভাই তো বামপন্থা করেছেন, মাহমুদুর রহমান মান্না ভাই, ওনারা তো ফ্যাসিবাদের আমলে দীর্ঘ লড়াই করেছেন, ওনাদের নিয়ে তো কোনো সমালোচনা কেউ কোনোদিন করে নাই। আবার একই কথা কি সত্য না, ডানপন্থী সবাই কি ভারত বিরোধী? এদের মধ্যেও কি বিভিন্ন এজেন্ট আছে না যারা অনেক ধরনের কথা বলে? সুতরাং আমাদের পন্থা একটা বাংলাদেশ পন্থা, আর ওই আইডিওলজিক্যাল পলিটিক্সটা বাংলাদেশ না সামনে কেউ ভালো করবে না। মানুষ এখন, আমি আপনাকে বলি, দেখেন একটা ছোট প্রমাণ বলি, 71 করে করে বিজনেস করে কি হয়েছে সেটা তোমরা দেখছি। এরপরে যে আমরা জুলাই যে নতুন একটা বাণিজ্য কেউ শুরু করলো, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে আমাদের বাক্সাসের ভাইদের রেজাল্ট আমাদের আবার সামনে আসছে। এখন আমাদের ব্যাপার কি, আমি আপনাকে একদম স্পষ্ট কথা বলি, সামনে যে ভোট, যদি সুষ্ঠু ভোট হয় তাহলে 71 আর 24 এইটা গুনে গুনে মানুষ ভোট দিবে না, একদম প্রার্থীকে দেখবে সে কতটুকুন ভালো কাজ করতেছে, ইনসাফের পথে থাকতেছে, কতটুকুন চুরিবাটপাড়ি থেকে নিজের মুক্ত রাখতেছে। ওই বেশি চেতনার রাজনীতি এখন আর হবে না, মানুষ এখন অ্যাক্টিভিজম দেখতে চায়, অ্যাক্টিভিটি দেখতে চায়। আর আপনি এটার সাথে যেটা বলছিলেন যে এই ডানপন্থা বামপন্থা নিয়ে যে পলিটিক্সটা, আমার এখানে ইদানিং মনে হয় যে সম্ভবত বিএনপির একটা অংশ যারা বুদ্ধিজীবী, ওনারা ফিল করছে যে আওয়ামী লীগের তো বাংলাদেশের যে আওয়ামী লীগের পলিটিক্সটা দাঁড়াইছে, এটা তো মূলত কালচারাল পলিটিক্স। আপনি দেখেন এই যে বিএনপি সমালোচনাটা কেন করি, বিএনপির চিন্তা এইটা নাই যে বিএনপি ক্ষমতায় যে কি সে শুধু 5 বছর ক্ষমতায় থাকবে, সেইখানে বড় রাজনীতিটা আগামী 50 বছর 100 বছর করবে না, তাহলে তার আর একটা ছায়ানট কোথায়, তার আর একটা উদিচি কোথায়? অথচ আওয়ামী লীগের এরকম শত শত ফন্ড, তারা মোর দেন আওয়ামী লীগ কিন্তু নামই আওয়ামী লীগ না, অথচ তারা পুরো কালচারালি আওয়ামী লীগের ফ্যাসিবাদের পক্ষে এই এস্টাবলিশমেন্ট, এই ন্যারেটিভ উৎপাদন করে দিয়েছে। অথচ বিএনপির সেই ন্যারেটিভ উৎপাদনের জায়গাও নাই, এই নিয়ে কারো কনসার্নও নাই। তো মুশকিল হলো, বিএনপি ওইভাবে ক্ষতিগ্রস্ত হলে, ক্ষতিগ্রস্ত তো আমরা সবাই মিলে হই। আমার যেটা ধারণা, বিএনপির একটা অংশ মনে করছে যে আওয়ামী লীগের যে আরবান মিডল ক্লাসের সমর্থন ছিল, যাদেরকে নিয়ে তারা এই সবগুলো করলো, ওদেরকে তারা এখন ক্যাশ করতে হবে। তো ক্যাশ করতে হইলে বিএনপিকে এখন যেটা করতে হবে, একটু একটু বেশি কোট আনকোট মুক্তিযুদ্ধের চেতনা, একটু বেশি সেকুলার, একটু বেশি আপনার আরবান মিডল ক্লাসের ওই ধারাটায় যাওয়া। তাহলে যেটা হবে পরে যে বিএনপির একটা প্যারাডাইম শিফট হবে, হয়ে আওয়ামী লীগের এই ভোটারটাকে এবং ওই জনগোষ্ঠীকে ক্যাশ করতে চাইবে। আমার ধারণা বিএনপি যদি তার এই জায়গাটা থেকে সরে এসে আওয়ামী লীগের এই জনগোষ্ঠীটাকে ক্যাশ করার জন্য সে ওই পথে যায়, তাহলে হয়তো এনসিপি বিএনপির এই পলিটিক্সটাকে ক্যাশ করবে। সুতরাং বিএনপিকে এখন সিদ্ধান্ত নিতে হবে সে কোন পলিটিক্সটা করবে। ডক্টর সায়ন্ত সাখাওয়াত, প্যারাডাইম শিফটের কথা বলছিলেন, সেই প্যারাডাইম শিফটে কি বিএনপি লাভ হবে? না, বিএনপির ওরকম প্যারাডাইম শিফট হবে খুব কারো কারোর মধ্যে এরকম নিচ্ছে তা না, ব্যক্তি বিশেষের ভিন্ন বক্তব্য থাকতে পারে। বিএনপি দল হিসেবে বাংলাদেশপন্থী, বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করা, ইসলামিক সেন্টিমেন্টকে প্রায়োরিটি দিয়ে ধারণ করা একটি মধ্যপন্থী দল, রাজনৈতিক দল। এবং সেই ধারাবাহিকতায় জিয়াউর রহমানের দর্শন আদর্শ, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক যে অবস্থান, যেটা হাদি বলল যে বাংলাদেশের পক্ষের, সার্বভৌমত্বের পক্ষের যে জোরালো অবস্থান, এবং তারেক রহমানের এখনকার যে নেতৃত্ব, এটার উপর ভর করে বিএনপি যেভাবে এতদিন চলে আসছে তার থেকে আরো মডিফাইড বাংলাদেশপন্থী হবে।
মডিফাইড বলতে ওই মডিফিকেশন বুঝাচ্ছি যে এই দলের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত যেই বিষয়গুলি আছে, গঠনতন্ত্র সহ পার্টি স্ট্রাকচার, তার নেতৃত্ব গঠন প্রক্রিয়া টপ টু বটম না হয়ে বটম টু টপ যাতে হয় এবং শৃঙ্খলার মধ্যে আনা, সেই মডিফিকেশন। তাহলে ঠিক আছে, ফলে মডিফাইড বিএনপি আমরা চাই। আমি বারবারই বলছি, শুরু বক্তব্য বলছি, আদর্শিকভাবে না, সেটা তো ডেফিনেটলি আদর্শিকভাবে বিএনপি এখনো পর্যন্ত জিয়াউর রহমানের থেকে আরো উন্নততর কোনো আদর্শিক ভিত্তি দেওয়ার মতো কোনো নেতা তো বিএনপিতে আসে নাই যে এই দলের আদর্শিক ভিত্তি চেঞ্জ করে ফেলবে। এখনো আমাদের আদর্শিক জায়গাটা জিয়াউর রহমান, তার সততা, তার আদর্শ, তার যে অ্যাক্টিভ পার্টিসিপেশন, তার জনমানুষের কাছে চলে যাওয়া, সেই যে খালকাটা কর্মসূচি দিয়ে হঠাৎ করে সারা দেশের মানুষের কাছে চলে গেলেন, তাকে দেখলেই মানুষের একটা রেসপেক্ট আসতো যে এই লোকটা অনেস্ট, সাধারণ জীবনযাপন করা, এবং সারা দেশ দৌড়ে বেড়াচ্ছে। কেন দৌড়ে বেড়াচ্ছে? দেশের উন্নতির জন্য, মানুষের উন্নতির জন্য। ফলে মাত্র 3.5 বছরের মধ্যে তিনি যে করলেন, যে এখনো এদেশের মানুষ তাকে ভুলতে পারে না যে একজন ভালো নেতা বাংলাদেশে এসেছিলেন। সুতরাং তাকে আপনি কি করে ওন না করে পারেন যদি এই দল করেন? এই দলের ভিত্তি জিয়াউর রহমান। এই দলের পরবর্তী রাজনৈতিক যে ভিত্তি মজবুত করাটা, সেটা বেগম খালেদা জিয়া। এই দুইজনকে ওন না করলে সে বিএনপি না। আমি অনেক জায়গায় একটা ডায়ালগ দিয়ে শেষ করি, বিএনপির মধ্যে বিভিন্ন জায়গায় গ্রুপিং হয় এবং বিভিন্ন গ্রুপেই আমাকে কেউ কেউ বলে আমাদের এইখানে একটু আসেন, এইখানে একটু কথা বলেন। আমি বলি আপনার গ্রুপিং থেকে মুক্ত হয়ে আসেন, আমি আপনাদের সঙ্গে আছি। আমার কাছে ঐক্য তো যারা বিএনপির আদর্শ ধারণ করে তাদের ঐক্য হবে 4টা জিনিসে। আপনার আদর্শ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনার নেতৃত্বের আদর্শ বেগম খালেদা জিয়া, তারপরে আপনার বর্তমান নেতৃত্ব তারেক রহমান, আর আপনার মার্কা ধানের শীষ। এই 4টা যে ধারণ করে তাকে আপনি ওন করবেন। সেখানে আবার এত বিভাজন, এত গ্রুপ, আমি এই ভাইরে, আমি ওই ভাইরে, এটা কি ভাই? আপনার এই 4টা জিনিসকে শুধু বুকের মধ্যে ধারণ করেন, বাংলাদেশকে নিয়ে এগিয়ে যান, এটাই বিএনপি। ডক্টর সায়ন্ত সাখাওয়াত এবং শরীফ ওসমান হাদী, আপনারা দুজন আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।